আপনি কি সত্যি জানেন একটি বোরখা আর চোখের দৃষ্টি কত বড় রহস্য খুলতে পারে? আজ আফিয়া দেখবে মাহিবার সেই গোপন জীবন, শুধু নূরের আয়না, এক মুহূর্তে। প্রাপ্তিপর্ব ৭। হাত মুখ ধুয়ে নিজেকে বেশ ঝরঝরে লাগে মাহিবার কাছে। ডান হাতে মুখের পানিটা ঝেড়ে বাম হাত সিটকিনিতে দেয়। দরজা খুলে মুখ থেকে হাত নামাতেই চমকে ওঠে মেয়েটা। হিমেল ওয়াশরুমের দরজার দিকে পেছন ঘুরে বসে আছে। বিছানায় উপবিষ্ট ব্যক্তিকে না চিনলেও এটা যে আহমদ নয় সেটা মস্তিষ্ক বুঝতে সময় নেয় সেকেন্ড খানেক। সাথে সাথেই দুম করে দরজাটা লাগিয়ে দিয়ে সেথায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। এক্ষুনি একটা অঘটন ঘটে যাচ্ছিল, কিন্তু ছেলেটা এখানে কেন? দরজার শব্দ পেতেই পেছন ঘুরে তাকায় হিমেল। একটু আগে স্পষ্ট পানির আওয়াজ শুনেছে সে, এখন আবার তাহলে দরজা বন্ধ করলো কেন? বের হবে না নাকি? আর কতক্ষণ বসে থাকবে সে? অধৈর্য হয়ে দরজার সম্মুখে যায় ছেলেটা। ব্যস্ত কণ্ঠে বলে, কতক্ষণ লাগে বের হতে? তাড়াতাড়ি করো না। ভ্রু জোড়া জড়ো হয়ে কপালের মাঝে এক ছোট্ট বিভাজন সৃষ্টি করে। এমন কথার মানে কি? ছেলেটা কি মাহিবার জন্য অপেক্ষা করছে? কিন্তু কেন? অধৈর্য হিমেল আর বসে না, ঘুরতে থাকে পুরো ঘর জুড়ে। একসময় বিছানার এক প্রান্তে চোখ যেতেই কৌতূহল সৃষ্টি হয়। বোরখাটা হাতে নিয়ে খুব সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। তার কৌতূহল নিবারণে বাজ সাধে এক গমগমে আওয়াজ। এখানে কি? আহমদের দৃষ্টি বোরখাটা হাতে ধরে থাকা হিমেলের দিকে। না আছে কোনো রাগ, না আছে কোনো জিজ্ঞাসা, শান্ত শীতল সে দৃষ্টি। ঝড়ের পূর্বের শীতলতা নিতে পারে না হিমেল। সন্তর্পণে বোরখাটা রেখে দেয় তার জন্য নির্ধারিত স্থানে। লোকটাকে সে কেমন যেন ভয় পায়। তাকে যে কখনো বকেছে এমনও না, কিন্তু এ বাড়ির মানুষের মুখে শুনেছে এ ছেলে নাকি খুব একগুঁয়ে। আবার কোনোদিন হাসতে দেখেছে কিনা সন্দেহ, কেমন যেন গম্ভীর গম্ভীর ভাব। এখানে কি চাই? আবার সেই আওয়াজ। ধ্যান ভাঙে হিমেলের। ছোট করে বলে, আম্মু। এখানে তিনি নেই। যেখানে গেলে তাকে পাওয়া যাবে সেখানে যাও। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় হিমেল। এখানে এলেই তার মা ঘাঁটি গাড়ে ঘরে, যেন হেনার থেকে তার শাশুড়ির প্রতি মহিলার টান বেশি। চিরাচরিত সে ঘটনার সূত্র ধরেই মাকে এ ঘরে খুঁজতে এসেছে, জানে এখানে এলেই পাওয়া যাবে। কি বলছি বুঝতে পারছো না? আহমাদের কণ্ঠে কি একটুখানি রাগের আভাস পাওয়া গেল? বুঝল না হিমেল। এই লোকের সামনে আর বেশিক্ষণ দাঁড়াতেও চায় না সে। কখন আবার এক ধমক দিয়ে বসে। কোনো নিশ্চয়তা নেই, দিতেও পারে। ইতস্তত কণ্ঠে বলে, আম্মু ওয়াশরুমে, একটু কথা বলেই চলে যাচ্ছি। তোমার আম্মু তোমার বোনের ঘরে। পাল্টা আওয়াজে আহমাদের মুখের দিকে তাকায় হিমেল। তাহলে এখানে কে? সেটা তোমার না জানলেও চলবে। পরপরই হিমেলের দিকে তাকিয়ে দরজার দিকে দৃষ্টি দেয় আহমাদ, যেন নীরব নির্দেশ, বের হও। সেটা বোধহয় ধরতে পারে হিমেল। সুরসুর করে বেরিয়ে যায়। বাইরে যে দম ফেলতেই যেন বাঁচে। উফ, বাঘের গুহা। সেই ক্ষণেই কেঁপে ওঠে দরজা লাগানোর শব্দে। লোকটার রাগ হয়েছে নিশ্চিত, তো সেটা বেচারা দরজার ওপর দেখতে হবে কেন? দরজার দিকে এক অসহায় দৃষ্টি দিয়ে যেন তার দুঃখ বোঝার চেষ্টা করে হিমেল। আহা বেচারা, কষ্ট পেও না, এ জগৎ বড়ই নিষ্ঠুর। দুর্বলদের ওপর তার যত শক্তির খেলা। সান্ত্বনা বাণী আওড়াতে আওড়াতে বোনের ঘরের দিকে যায়। পর্দা সরাতেই দেখতে পায় এই ঘরের দরজাও বন্ধ। এ বাড়িতে কি দরজা লাগানোর প্রতিযোগিতা চলছে নাকি? আজব তো। দরজায় কান পেতে দাঁড়িয়েছিল মাহিবা। ছেলেটা যায় নাকি সেটা বোঝার জন্যেই এত কসরত। সেই সংকটময় মুহূর্তে আহমাদের ভারী কণ্ঠের গম্ভীর আওয়াজটা যেন তার কাঠ হয়ে যাওয়া শুষ্ক গলায় পানি আনে। কিন্তু লোকটার কণ্ঠ যেন একটু বেশি ভারী লাগে। দুজনের কথায় বুঝতে পারে ওটা হেনার ভাই এবং সে মায়ের ঘরে এদিকে এসেছে। তখনই মাহিবার খেয়াল হয় আয়শা যাওয়ার পর সে দরজা লাগায়নি। নিজ ভুল খেয়াল হতেই নিজেকে কষে দুটো থাপ্পড় লাগাতে মন চায়। কল্পদৃশ্যে সে কাজ সমাধা করে দৌড় লাগানোর আওয়াজে মন শান্ত করে। বড় বড় দুটো দম নিয়ে দরজা খুলে উকি দেয়। আহমদ বিছানায় বসে আছে। আস্তে করে বের হয়ে আহমদের সামনে যেয়ে দাঁড়ায়। ধীর কণ্ঠে সালাম জানায়। আহমদ সেভারেই বসে আছে, হাতে তার ফোন, মনোযোগ সেদিকেই। মাহিবা বোঝে না লোকটা সালামের উত্তর নিয়েছে নাকি। অদ্ভুত জড়তার কারণে এরপর কোনো প্রশ্নও জিজ্ঞেস করতে পারে না। দৃষ্টি ফোনে নিবদ্ধ রেখেই আহমদ বলে, নিজের দায়িত্ব নিজের উপর। নিজেকে নিরাপদে রাখার দায় আপনার। নিজ গুন্ডিতে আপনি যেমন কাউকে অনুমতি দেন না, সেই গুন্ডির দরজাও আপন দায়িত্বে বন্ধ করে দিতে হবে, যেন অনাহুত প্রবেশ সেখানে না হয়। কোনো রাগ নেই, কোনো শ্লেষ নেই, কিন্তু অদ্ভুত কিছুর অস্তিত্ব সেই কণ্ঠ জুড়ে। না বলার কোনো জায়গা নেই, উপায়ও নেই। ইঙ্গিত বুঝতে কষ্ট হয় না মাহিবার। কোনো রকম অজুহাতও সে দেখায় না। বাধ্য মেয়ের মতো নীরবে উপদেশ গ্রহণ করে। স্ক্রিন লক করে ফোনটা পাশে রেখে আহমদ কথা বলতে বলতেই ঘাড় উছিয়ে তাকায়। মা বলল আপনি এখনো নাকি খাননি?
কার অপেক্ষায় বসে? ভারী কণ্ঠটা রোধ হয়ে আসে। সামনে দাঁড়িয়ে থাকা রানী গোলাপি শাড়ি পরে রানীর বেশে এক মেয়ে দাঁড়িয়ে। মেয়েটাকে দেখতে রানীর মতোই লাগে আহমদের কাছে। কার রানী? তার। অদ্ভুত ঘোরে আবদ্ধ হয়ে এতক্ষণের কাঠিন্যের খোলস যেন ভেঙে যায়। কিন্তু এই কাঠিন্য তো দরকার ছিল, অবশ্য দরকার ছিল। সদর দরজা পার হয়ে এসেই সে দেখতে পায় সকলের খাওয়া শেষ। মায়ের সাথে কথা বলতেই তিনি জানান মাহিবার অভুক্ত থাকার কথা। মুখে মেকি রাগ দেখালেও অভ্যন্তরের প্রশান্তি সে টের পায়। তার অপেক্ষায় মা ব্যতীত কেউ বসে আছে। দীর্ঘপথ পাড়ি দেওয়ার কষ্ট এক নিমিষেই যেন হাওয়ায় উড়ে যায়। সেই মুখটুকু দেখতে লোভ জাগে। সকলের সাথে সৌজন্য আলাপ শেষ করতেই ঘরের পথ ধরে। মা নাকি মেয়েটাকে খালামণির ঘরে বসিয়েছে। সেদিক পানে যেতেই দেখা হয় হেনার মায়ের উদ্দেশ্য। ভদ্রমহিলা কথা বলে মেয়ের ঘরে যান। উদ্দিষ্ট ঘরের খোলা দরজা দেখতেই আহমদের ভ্রু গুটিয়ে যায়। আর ভেতরের দৃশ্য দেখতেই অদ্ভুত এক অনুভূতি জেঁকে ধরে তাকে। মাহিবার বোরখা চিনতে একটু সময় লাগে না ছেলেটার। সেটা কোনো পুরুষের হাতে দেখতেই যেন চমক এবং রাগের মিশ্রণে তৈরি এক নতুন অনুভূতির শিকার হয় সে। হিমেলের সাথে কথা বলে মেয়েটাকে একটা কঠিন ধমক দেবার ইচ্ছে জাগে। এত বেখেয়ালি কেন হবে সে? আশ্চর্য। কিন্তু এই ক্ষণে মেয়েটার এই রূপ তার কণ্ঠ রোধ করে, যেন তার রাগান্বিত স্বরকে চেপে ধরার চেষ্টা করে। গলা খাঁকারি দেয় ছেলেটা, কিন্তু শেষ কথাটা মাথায় ঘুরতেই নিজেকে শান্ত করতে পারে না। বসুন। নিজের পাশে জায়গা দিয়ে বলে আহমদ। মাহিবা চমকে যায় আহমদের ভারী কণ্ঠস্বরে। তখনই আবার গমগমে সেই স্বরে ছেলেটা বলে, বাসায় যেই বোলখা ধুয়ে দেবেন, আজকেই। রাগের মাথায় নাকি মানুষের বোধ বুদ্ধি লোপ পায়, সেটাই মনে হয় মাহিবার। কিন্তু রাগটা কিসের জন্য? কৌতূহল হলো জিজ্ঞেস করে না। আবার ধমক টমক দিলে যাবার কালে একচোট গল্পের আসর হয়ে যায়। শেফালি বেগমের কাজই যেন কথায় কথায় মাহিবাকে খাটো করে দেখানো। বড় বোন বলে সালেহা বেগমও তেমন কিছু বলছেন না, কিন্তু আহমদ যেন এসব সহ্য করতে পারে না। হ্যাঁ রে আহমদ, তোর বন্ধুরা বাড়ি এলে তো তোর বউ ঘরে দুয়ার আটকে বসে থাকবে। তখন তাদের রান্নাবান্না কে করবে? তুই নাকি তোর মা? মহিলার মিটি মিটি হাসির আড়াল স্পষ্ট তাচ্ছিল্য এবং খোঁচা। সালেহা বেগম বিরক্ত হন। এসব নিয়ে সবসময় কথা বলার মানে কি? তবে এটা যেন আহমদের ধৈর্যের শেষ মাত্রা যোগ করে। হাতে রাখা পায়েসের বাটির শেষ চামচ মুখে দেয়। ধীরে সুস্থে খেয়ে বলে, আমার বউ আমার বন্ধুদের সাথে গায়ে পড়ে কথা বলবে, এটা আমার পছন্দ না। আমার বন্ধু শুধু আমারই বন্ধু। তারা যেমন আমার বউয়ের জন্যে বাইরের মানুষ, তেমনি আমার বোনেদের জন্যেও। তাই সেসব মানুষদের আপ্যায়নের জন্যে তাদের সৌন্দর্যের পসরা খুলে বসতে হবে না। সমস্যা হলে ঘরে দুয়ার যে কেউ দিতে পারে। আর বন্ধু যেহেতু আমার, তাদের খাওয়ানোর দায়িত্ব আমার। তোমার এত টেনশন না নিলেও চলবে খালামণি। শেফালি বেগমের ঠোঁটের কুটিল হাসি মিলিয়ে গেলেও হাসি ফোটে সালেহা বেগমের ঠোঁটে। আবরণের আড়ালের আরেকটা হাসি মুখও অন্তরালে থেকে যায়। যত যাই বলো, তোর কিন্তু আসি খালামণি, এখন না বের হলে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। কথার পৃষ্ঠে এমন জবাব হয়তো আশা করেননি শেফালি বেগম। মুখটা তার দেখার মতো হয়। ছেলেটা বেশ তেদর আছে, বড় ছোট মানে না। উফ। সবার ঘুম নামলেও সে রাতে হিসেব মেলাতে ব্যস্ত আফিয়া। পুরো দিনের পর্যবেক্ষণে নিজেকে তার বড্ড গোলমেলে লাগে। এতদিনের চিন্তা চেতনায় যেন কেউ কুঠারাঘাত করেছে। নিজস্ব পর্যবেক্ষণেই এই ছোট্ট জীবনে তার ভারী পড়ে। এদিক ওদিক করছে আফিয়া। সারাদিনের সমস্ত ঘটনা একত্রে যেন মেয়েটার মাথায় গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতেই একে একে সেসব চিত্রপট ধরা দেয় চোখের পাতায়। সিএনজি থেকে নামার পর ভাড়া দেওয়ার সময় নিজ হাতে লোকটার হঠাৎ স্পর্শ। এতদিন এই ঘটনাকে নিতান্ত তুচ্ছ করে দেখলেও আজ লোকটার দৃষ্টি সে খেয়াল করেছে। সেটা কোনো স্বাভাবিক দৃষ্টি ছিল না। গাড়ি থেকে নেমে শেফালি বেগমের বাড়ি পর্যন্ত যেতে সে রাস্তার প্রতিটা পুরুষের দৃষ্টি পড়ার চেষ্টা করেছে। কেউ হাঁটছে নিজের মতো করে, কেউ তাকালেও তার নিজ গতিতে ফিরে যাচ্ছে। কিন্তু একটু পরপর যে চোখ লক্ষ্য করার মতো দৃষ্টি তার প্রত্যেক অঙ্গ পরখ করার চেষ্টা চালিয়েছে, সেটা সে বুঝেছে, বেশ বুঝেছে। পাশ দিয়ে চলে যাওয়া কোনো মেয়ের দিকে তাকাচ্ছে না এমন পুরুষ বোধহয় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে বের করতে হবে। তবে কোনো মেয়েকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এমন পুরুষের বোধ করি অভাব হবে না। রাস্তায় নামা প্রতিটা পুরুষের কাজই বোধহয় এই। বিচলিত বোধ করে আফিয়া। তার মানে তার এই ছোট্ট জীবনে এ পর্যন্ত সে কত পুরুষের এমন দৃষ্টির শিকার হয়েছে। আজ দুপুরের কথা চিন্তা করে মেয়েটা, সে আর মাহিবা পাশাপাশি বসেছিল, কিন্তু ছেলেটার চোখ একবারের জন্য মাহিবার দিকে যায়নি। যদিও হিমেল আফিয়ার মুখের দিকে তাকিয়েই কথা বলছিল এবং সরল দৃষ্টিতে
সেটা নিষ্পাপ বটে, কিন্তু ছেলেটা মাহিবার সাথে কথা বলতে একদমই আগ্রহী ছিল না। কেন? ভাবতে ভাবতে একটা জিনিস সে উদ্ভাবন করে। মাহিবার চোখ ছাড়া কিছুই দৃশ্যমান ছিল না। তাহলে ছেলেটা দেখবে কি? আসলেই তো চমকে যায় আফিয়া। তাহলে কি মাহিবার সব লালসা ভরা দৃষ্টি এড়িয়ে যেতে পারে? তার দিকে কোনো নোংরা চোখের দুর্গন্ধময় দৃষ্টি ধেয়ে আসে না? আশ্চর্য! কি সুন্দর নিরাপত্তার আবরণ! এজন্যই কি মেয়েটাই আবরণের জন্য যে কারো সাথে লড়ে যায়, শুধুমাত্র নিজেকে পবিত্র রাখার উদ্দেশ্যে? তারপরে হেনার সৌন্দর্য সম্পর্কে সেই উক্তি মনে পড়ে। এই সৌন্দর্য আসলে কার জন্য? আছে বলেই কি বিলিয়ে দিতে হবে? নিজ দেহে মাখিয়ে নিতে হবে অসহ্য সব দৃষ্টি? ভাবনার অতলে যেতেই নিদ্রার দল তাকে টেনে নিয়ে যায়। ক্লান্ত গোলমেলে মস্তিষ্ক হাল ছেড়ে নুয়ে পড়ে। শান্তির ভারে বন্ধ হয়ে যায় চোখের পাতা। ইসলাম গল্প পড়ার জন্য #ইসলামিক গল্পের লিঙ্ক পেজটি ফলো করুন। মায়ের কাছে অনুমতি নিতে এসেছে আহমাদ, তবে এখনও বলেনি। কেন বলতে এত দ্বিধা তৈরি হচ্ছে সে নিজেই জানে না। আগে তো কখনো এমন হয়নি। কিরে, কিছু বলবি? মা, বল, শুনছি। মা, ইফাতদের দাওয়াত দিয়েছিলাম, ওরা তো অনেকদিন আসে না। ভ্রু কুচকে আসে সালেহা বেগমের। আয়েশার স্কুল ড্রেস গুছিয়ে দিয়ে বলেন, কি উদ্দেশ্য? এমন কাট কাট প্রশ্ন সালেহা বেগম এর পূর্বে কখনো করেননি। থতমত খেয়ে যায় আহমাদ। ইফাত তো বিয়ের দিন ছিল না, তামিমও ছিল না, শুধু জয় আর শিহাব এসেছিল। তাই সবাইকে একটু দাওয়াত দিলাম। তোমার বন্ধু তুমি দাওয়াত দিতেই পারো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে তোমার বউ কেমন। তার আদর্শ যদি ঠিক থাকে সেক্ষেত্রে তাকে সাহায্য করা তোমার কর্তব্য। আর বউকে প্রদর্শন করা আমি পছন্দ করি না। সে কোনো প্রদর্শনীয় বস্তু নয় যে নতুন মানুষের সামনে তাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবে। আশা করি বুঝতে পেরেছ কি বোঝাতে চেয়েছি। মাথা নাড়ে আহমদ। সে তো মাহিবাকে বন্ধুদের সামনে আনার কথা চিন্তাও করেননি। কবে আসতে বলেছ? সালেহা বেগম এখনও সম্বোধন পাল্টাননি। তার তুমি মানেই সিরিয়াস কিছু। বিষয়ের গুরুত্ব বোঝাতে তিনি মাঝে মাঝে এমন করে থাকেন। আমার হাতে একটা কাজ এসেছে। কাজটা শেষ হতে মোটামুটি 1 মাস মতো লাগবে। ওদের বলেছিলাম আগামী মাসে আসতে, কিন্তু কালকে অফিসে যেয়ে বুঝলাম আগামী মাসে সম্ভব না। এখন কি করি বলো তো? বিব্রত বোধ করছে আহমাদ। দাওয়াত দিয়ে কি সেটার আবার তারিখ পাল্টানো যায় নাকি? কি একটা বিপদে পড়া গেল। ভাবার সময় নেন না সালেহা বেগম। ওরা তোর বন্ধু আহমদ, বন্ধুই তো বন্ধুর বিপদ আপদে পাশে থাকে। ওদের সাথে এত বিব্রত বোধ করার কোনো কারণ তো দেখি না। সোজাসুজি বলবি অফিসে কাজের প্রেশার বেড়ে গেছে, প্ল্যান ক্যান্সেল করে কয়েকদিন পেছাতে চাইছিস। ওরা কি বলে শোন। কণ্ঠের ভার কমান সালেহা বেগম, সাথে আদুরে সম্বোধন। শ্বাস ছাড়ে আহমদ। সালেহা বেগমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পর ভাবে মায়ের এই রূপটা বড় কঠিন। তবে হ্যাঁ, এই রূপের কারণেই তো তারা আজও ঠিক পথে আছে, বিপথে যায়নি। অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আহমদ। মাহিবাও তৈরি হয়ে গেছে। হাতে এখনো 20 মিনিট সময় থাকায় বিছানায় বসে পা দোলাচ্ছে মেয়েটা। দৃষ্টি সামনে তৈরি হতে থাকা আহমাদের দিকে। হঠাৎ পা দোলানো থামিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাননি কেন? আয়না দিয়ে মাহিবার দিকে তাকায় আহমদ। আমি পাঠাবো কেন? আপনি পাঠাবেন না? আশ্চর্য, কেন পাঠাবো? আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না? আরে আপনিও তো পাঠাতে পারেন। না, আপনিই পাঠাবেন। কেন? বিয়ের দিন রাতে আমি আপনাকে বন্ধু হওয়ার প্রস্তাব দিয়েছিলাম, এবার আপনার পালা। আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমি ভেবে দেখব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় কিনা। হিসেবের জটিল সমীকরণে হতভম্ব আহমদ সরু চোখে মাহিবার চোখের দিকে তাকিয়ে ভাবে, এই মেয়ে তার সাথে প্রতিশোধ নিতে চাচ্ছে। ভালো তো। তখনই আবার মাহিবার কণ্ঠ শোনা যায়, অন্যদিকে তাকিয়ে বেশ ব্যঙ্গ করে বলছে, আমাকে বলে সিঙ্গেল বোর্ড ঝুলিয়ে রেখেছি, নিজে যে বিয়ের জন্য ছবি টাঙিয়ে রেখেছে ওতে কোনো দোষ নেই। আহমদকে শোনাতেই এই কথা বলা। বেশ বোঝে ছেলেটা। দৃষ্টির পরিবর্তন না ঘটিয়ে বলে, বিয়ের ছবি মানে? ওই রকম নায়ক মার্কা ছবি প্রোফাইলে দিয়ে রাখার মানে কি? মেয়েদের দেখাতে চান যে দেখো মহিলা সমাজ, আমি কত হ্যান্ডসাম, আমাকে দেখতে কি সুন্দর। ঢং। কথা শেষ করেই উঠে যায় মেয়েটা। জড়তা ছেড়ে আজ অনেক কিছু বলে ফেলেছে, আর থাকা যাচ্ছে না। প্রহসন শুনে থেমে যায় আহমদ। প্রশংসা ভেবে হাসবে নাকি খোঁচা ভেবে রাখবে? শেষমেশ হেসেই ফেলে, মেয়েটা বেশ পাগল আছে তো।
ঘর থেকে বের হতেই আফিয়ার মুখোমুখি হয় মাহিবা। মেয়েটা এখানেই দাঁড়িয়েছিল, মাহিবার সাথে কথা বলা দরকার তার। সেই ক্ষণে মাহিবাকে বের হতে দেখে তার হাত ধরে ফেলে। হাত বন্ধনীর দিকে তাকিয়ে হাসে মাহিবা। এটা আর ছুটবে না ইনশাল্লাহ। ভাবি, একটু আমার ঘরে চলুন তো। মাহিবাকে টেনে নিয়ে যায় মেয়েটা। ভাবি, কালকে আপনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, আমি চেষ্টা করেছি সেটা করতে, কিন্তু উদ্ভ্রান্ত আফিয়ার চেহারা ধরা পড়ে মাহিবার চোখে। পরিচিত পৃথিবীর অপরিচিত রূপের ধাক্কা সামলাতে পারেনি মেয়েটা। ভাবনা আটকে যাচ্ছে, কথা বেঁধে যাচ্ছে। আফিয়াকে খাটে বসিয়ে তার ঘাড়ে হাত রাখে মাহিবা। শান্ত হও আফি, তোমার কাজের একটা অংশ পূর্ণ হয়েছে, পুরোটা হয়নি কিন্তু। মানে? তোমার সবচেয়ে পরিচিত জায়গা, তোমার কলেজ, সেখানেই তো এখনো কিছু দেখোনি। আগে কলেজে যাও, ওখানকার পরিবেশ খেয়াল করো, তারপর কথা হবে ইনশাল্লাহ। কিন্তু আমার আজকে কলেজ যেতে ভালো লাগছে না ভাবি। আজ না গেলে অনেক কিছু মিস করবে আফি। আজকে কষ্ট করে যাও, কালকে তোমাকে জোর করব না। আসো, গুছিয়ে দেই। আফিয়া চিন্তার জগতে ঢুকেছে, দৃষ্টি ধারালো হয়েছে। মাহিবা চায় এই দৃশ্য যেন তার আর কেউ না দেখুক। সেই সময় সবাইকে মিলে স্মরণ করে দেয়া যাবে মুসলিম জননীর করুণ কাহিনী। তিনজন নিয়ে বাইক চালানো আহমদের বরাবরই অপছন্দ, তবে আজ যখন মাহিবা আফিয়াকে নিয়ে একসাথে যাওয়ার কথা বলল, আমাদের একটা টু শব্দও করল না। নিজে হেলমেট না নিয়ে মাহিবা যখন সেটা আফিয়াকে পরিয়ে দিল, বাইকের আয়নায় তাকিয়ে সেটা অপলক দেখল আহমদ। পৃথিবীটা তার কাছে হুট অনেক সুন্দর লাগল, অনেক সুন্দর। কলেজ গণ্ডিতে পা রেখে বন্ধুবৃত্তের খোঁজে নির্দিষ্ট জায়গায় তাকায় আফিয়া। আজ তার চোখ ভীষণ সূক্ষ্ম, ভীষণ তীক্ষ্ণ। পাশ দিয়ে যাওয়া মানুষের একটা ছোট্ট পদক্ষেপও তার চোখ এড়িয়ে যেতে পারছে না। বিশাল বটগাছের চারপাশটা গোল করে শান বাঁধানো, সেখানে বসে আছে কয়েকটা মেয়ের একটি দল। তার থেকে কিছু দূরেই ছেলেদের একটা দল দাঁড়িয়ে। আফিয়া যেতেই মেয়েদের দলটা হৈ হৈ করে উঠল। কতদিনের না বলা কথা উগলে দিচ্ছে যেন। তাদের দেখা রয়েছে একটি দিনও পার হয়নি, তবু কি টান, কি উচ্ছ্বাস! আফিয়া সবাইকে দেখছে, পরখ করছে সকলের মনোভাব। কোনার দিকে বসে থাকা মেয়েটাকে দেখতেই আফিয়া আবিষ্কার করে মেয়েটার বসার ভঙ্গি আলাদা, যেন খুব চেষ্টায় আছে কাউকে আকর্ষণ করার। তার ঠিক পেছনে তাকিয়ে দেখতে পায় ছেলেদের দলের দুজন মেয়ের দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টি সেই সিএনজিওয়ালার, রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকা সেই ছেলেটার দৃষ্টি। 2 বছর ধরে পরিচিত মেয়েটার অপরিচিত মনোভাব সম্পর্কে জানতে পেরে থমকে যায় মেয়েটা। পাশ থেকে একজন ধাক্কা দেয়। পলক ঝাপটে নিজেকে সামলে নেয় আফিয়া। ক্লাস শুরুর সময় হতেই শ্রেণীকক্ষের দিকে আগায় সবাই। সবাইকে আগে যেতে দিয়ে পেছনে হাঁটে আফিয়া। পাশাপাশি চলতে থাকা দুদলকে পর্যবেক্ষণ করতে থাকে। হুট করে বোরখা পরা একটা মেয়ের জুতায় কিছু বাঁধতেই নিচু হয় মেয়া। ঠিক করতে থাকে নিজের জুতো। পেছনে থাকা পর্যবেক্ষক আফিয়া খেয়াল করে মেয়েটার উবু হয়ে থাকা শক্ত করে ফিতা বাঁধা কোমরে কারো দৃষ্টি। মস্তিষ্কের এক অংশ বিনা আদেশেই প্রত্যেকটা ঘটনা টুকে নেয় পুঙ্খানুপুঙ্খভাবে। প্রথম ক্লাস শেষ হতে মেয়েদের দলটা কমন রুমে যায়। 1 ঘন্টার বিরতিতে বেশ একটু গল্প করে নেওয়া যাবে। কমন রুমের আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একটি মেয়ে বান্ধবীদের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে দেয়, এই, আমাকে দেখতে কেমন লাগে রে? দারুণ, সমস্বরে বলে ওঠে দুজন। পরনা থাকা ক্রস বেল্ট খুলে গোল করে গলায় বাঁধে, সেটাও মন মতো না হলে ছুঁড়ে ফেলে একপাশে। ছেড়ে রাখা সুন্দর চুলগুলো সামনে এনে একপাশে রেখে বলে, এবার? ওহো! উদ্বেলিত ধ্বনি আফিয়ার কানে আসে। সে টান টান হয়ে থাকা কপাল আর পলক্ষীন চোখ নিয়ে মেয়েটার সৌন্দর্যের উন্মুক্ত প্রতিযোগিতা দেখে। মস্তিষ্কে স্মৃতিকোষগুলো নিয়ে যায় হেনার কথার মাঝে, মাহিবার লজ্জার মাঝে। আচ্ছা, কোনটা বেশি সুন্দর? ভাবনারাজ্যে বিচরণ শেষ হলে আফিয়া শুনতে পায় মেয়েটার আফসোস বাণী। তার পছন্দ করা ছেলেটা কেন তাকে পছন্দ করে না সেই কারণ গবেষণায় লেগে পড়ে সকলের সাথে। তার সৌন্দর্য প্রকাশে কোথায় খুঁত থেকে গেল এই কারণ উদ্ঘাটনে ব্যস্ত হয়ে পড়ে মেয়েদের দলটা। আফিয়া চুপ থাকে, না কথা বলে আর না কোনো মনোযোগ দেয়। উদাস চোখে তাকিয়ে থাকে জানালা দিয়ে বাইরের জারুল গাছটায়। 2 পাখি পাশাপাশি বসে আছে। একটি পাখি তার ডানা মেলে দিয়ে রোদের তীব্রতা থেকে বাঁচানোর প্রয়াস চালাচ্ছে তার সঙ্গীকে। এই যে ডানা মেলে দিল, এটাকে কি বলে? আবরণ? সুরক্ষার আবরণ? ছুটির ঘণ্টা বেজে উঠতেই একটি ছেলে এসে তাদের বেঞ্চের কাছে দাঁড়ায়। সকলে সহাস্যে তাকে স্বাগতম জানায়। অন্যদিন হলে আফিয়াও স্বাগতম জানত, কিন্তু আজ সে সবকিছুর গূঢ় রহস্য উদ্ঘাটনে ব্যস্ত। ছেলেটা উপকারী হিসেবে তাদের মাঝে পরিচিত। দরকারি যেই নোট মেয়েদের কাছে খুঁজলেও পাওয়া যায় না, এই ছেলেটা স্বেচ্ছায় এসে সেগুলো দিয়ে যায়।
এই নিঃস্বার্থ উপকারের গভীরে যেতে চায় আফিয়া। তাকে গভীরে নিয়ে যেতে সাহায্য করে সেই ছেলের চোখ জোড়া। আফিয়া সেই দৃষ্টির সাথে তাল মেলাতে গেলে অবাক হয়, বিস্মিত হয়, ঘৃণা বোধ করে। ঘৃণা লাগে ওই চোখের প্রতি, ঘৃণা লাগে নিজের বেকুব মনের প্রতি। একই কাজ দেওয়া হয়েছে দুজনকে। যার কাজ বেশি ভালো হবে, পরবর্তী সুযোগ সুবিধা সে পাবে। এসবই আহমাদের জানা। তার সাথে আর যে একজনকেই কাজ দেওয়া হয়েছে, সেই মেয়েটাকে ইদানিং ঊর্ধ্বতনের সাথে খুব বেশি দেখা যাচ্ছে। কলিগেরা অনেক কিছু বললেও গা করে না আহমাদ। বসের সাথে মেয়েটার কাজ থাকতেই পারে, এতে এত নেতিবাচক চিন্তার কি আছে? নিজ মনে নিজের কাজ করতে থাকে ছেলেটা। কোনো দিকে না তাকিয়ে নিজের ঘরে ঢুকে যায় আফিয়া। কাঁধ থেকে ব্যাগ ফেলে দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। মাথার এক টুকরো আবরণ হাতে নেয়, কিছুক্ষণ চেয়ে থাকে ওই ছোট্ট সাদা কাপড়টার দিকে। একপাশে সেটা ছুঁড়ে ফেলে ঝরঝরিয়ে পড়তে থাকা পানির নিচে বসে পড়ে। চোখের অবিশ্রান্ত ধারা ঠান্ডা জলের সাথে মিশে একাকার হয়ে যায়। গোসলের পর থেকেই বিছানায় বসে থাকে আফিয়া। না ঘর থেকে বের হয়, আর না কারোর সাথে কথা বলে। ভাবতে থাকে, ভাবতেই থাকে। মাহিবা এসে পর্দা সরিয়ে উকি দেয়। আজ অনুমতি নেয় না, নিজ উদ্যোগে ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে দেয়। বন্ধ চোখে হেলান দিয়ে থাকা মেয়েটার পাশে গিয়ে থাকে ধীরে বুকে আলতো করে জড়িয়ে নেয়। ডানা মেলে দিতে চায় সেই পাখিটার মতো। আফিয়া চোখ খুলে তাকায় না, নির্জীবের মতো পড়ে থাকে। আফি! আদুরে ডাকে নড়ে চড়ে ওঠে আফিয়া। তাকাও আফি। ওরা এভাবে দেখে কেন ভাবি? গলার স্বরে যেন কোনো অনুভূতি নেই। মাহিবা কিছু বলার আগেই আবার বলে, ওরা এভাবে দেখাতে চায় কেন? এলোমেলো কথাগুলো বুঝতে সময় লাগে না মাহিবার। আফিয়ার মাথায় হাত বুলিয়ে দেয় মেয়েটা। খুব নরম স্বরে ধীরে বলে, নারীকে আল্লাহ সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, তাই সে তার সৌন্দর্য দেখাতে, প্রদর্শন করতে ভালোবাসে। আর পুরুষ ভালোবাসে প্রদর্শিত সেই সৌন্দর্য লক্ষ্য করতে। তাই আল্লাহ একটা সীমা বেঁধে দিয়েছেন। কোথায় কোথায় নারী তার সৌন্দর্য প্রদর্শন করতে পারবে, আর কাদের সৌন্দর্য পুরুষ দেখতে পারবে, সবটাই বলে দেওয়া আছে। কিন্তু আমরা সেই নিয়মে নিজেকে মানিয়ে নিতে পারি না। আমরা মেয়েরা ভাবি এতে যেন আমাকে আবদ্ধ করে ফেলা হচ্ছে, যেন নিজেকে বন্দি করে ফেলা হচ্ছে। কিন্তু আদতেও এটা বন্দিত্বের শৃঙ্খল নয়, এটা নিরাপত্তার আবরণ। থামে মাহিবা। সে প্রস্তুতি নিয়েই ছিল। আজ যে মেয়েটা এমন বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরবে, যেন সেটা জানত। মাথা থেকে হাত পিঠে নিয়ে যে মাহিবা বলে, একটা জিনিস খেয়াল করেছ আফি? আল্লাহ আমাদের এমন জায়গাতেই নিয়ম বেঁধে দিয়েছেন, যে জায়গা থেকে বিপদ আসার সম্ভাবনা আছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় আফিয়া। আচ্ছা, আমরা তো প্রায় প্রতিদিনই শুনি ডাস্টবিনে নবজাতক পাওয়া গেছে, হাসপাতালে কোনো শিশুকে ফেলে পালিয়ে গেছে। এখন বলো তো, এই যে বাচ্চা জন্ম নিল, এর প্রথম স্টেজ কি ছিল? কি? দৃষ্টি আর সৌন্দর্য। নারীর সৌন্দর্য প্রদর্শন আর পুরুষের দৃষ্টি দিয়ে লক্ষ্য করা। সব দৃষ্টি থেকেই কিন্তু এমন গুনাহ হয় না, কিন্তু এমন গুনাহের ক্ষেত্রে প্রথম ধাপ সবসময় দৃষ্টিই থাকে। বুঝতে পারছো? মাথা খাটায় আফিয়া। তাই তো, নারী যদি নিজের সৌন্দর্যকে লুকিয়ে রাখত, আর পুরুষ যদি তার দৃষ্টি নিচু রাখত, তাহলে কি এমন হতো? নিজ মন থেকে জবাব আসে। আফিয়ার নীরবতার বিপরীতে মাহিবা বলে, এই জন্যই আল্লাহ পুরুষকে দেখতে আর নারীকে দেখাতে নিষেধ করেছেন। এটা কি অযৌক্তিক বলো? আফিয়া তখনও মাহিবার পাশে। নিজের অজান্তেই যে মেয়েটা কখন স্বল্প পরিচিত একটা মেয়ের পাশে জায়গা করে নিয়েছে, সে কি জানে? আলোচনা চলতে থাকে। এক পক্ষের কৌতূহল মেটানোর চেষ্টা করে আরেক পক্ষ। সালেহা বেগম মাহিবাকে ডাকতে আসেন। বিকেলে কিছু প্রতিবেশী আসতে চেয়েছে নতুন বউ দেখতে। মেয়েটাকে বলে রাখতে হবে তো, মানসিক প্রস্তুতির একটা বিষয় আছে না? মাহিবার ঘরে তাকে না পেয়ে আফিয়ার ঘরে উকি দেন। দরজা ঠেলে দিতেই থমকে যান সালেহা বেগম। এই দৃশ্য তো তিনি অবচেতনেও ভাবতে পারেননি। মাহিবার পাশে তখনও আফিয়ার স্থান। হুট করে তার মনে হয় এই দৃশ্য ধারণ করা তার অবশ্য কর্তব্য। আয়শাকে ডাক দেন। মেয়েটা মায়ের মোবাইল নিয়ে এসে অভূতপূর্ব সে দৃশ্য সংরক্ষণ করে রাখে। তবে মনে মনে একটু রাগ করতে ভোলে না, আফিয়া তার জায়গা নিয়ে নিল কেন? বিকেলের নরম কোলাহলে চায়ের আসর জমেছে। আফিয়া ঘরে থাকতে চাইলেও তাকে টেনে টান করে নিজের ঘরে নিয়ে এসেছে মাহিবা। চারজন মিলে গল্প করছে। আয়শা ক্ষণে ক্ষণে দেখছে আফিয়ার মুখটা।
আয়শার ভ্রু কুচকানো, চোখ সরু, কপালে দুটো ভাঁজ, ঠোঁট দুটো চেপে ধরে তাকালো মাহিবার দিকে। এদের কাহিনী কি? আজ সারাদিন এমন ঘুরছে কেন? আয়শার ভাবনার মাঝেই আফিয়ার গলা পাওয়া যায়। আম্মু? বল। চায়ের কাপে চুমুক দিয়েছেন সালেহা বেগম। আমাকে একটা বোরখা কিনে দিতে হবে, লাইট কালারের, কালো বা ডার্ক হলে বেশি ভালো, আর নো ডিজাইন, নো ফিতা। মাহিবার ঠোঁটে মুচকি হাসি, দৃষ্টি কাপ থেকে উড়ে যাওয়া ধোঁয়ার দিকে। আয়শা ভাবতে ব্যস্ত। সালেহা বেগম চা গিলতে পারলেন না, মুখ ভর্তি চা নিয়ে আফিয়ার দিকে তাকিয়ে আছেন। মুখের চাটা গেল আম্মু? কথা মতো তাই করেন সালেহা বেগম। তিনি বিশ্বাস করতে পারছেন না আফিয়া এই কথা বলেছে। কি বললি? আমি যে বলেছি, তুমি শুনেছ? আফিয়া বরাবরই শান্তশিষ্ট, ঠান্ডা তার স্বভাব, অনেকটা আহমাদের মতো। কি বলল এসব তার ভাবনায় কোনোদিনই স্থান পায়নি। আজও খেয়াল করল না সালেহা বেগম কতটা চমকে গিয়েছেন তার কথা শুনে। চায়ের কাপ সেই যে হাতে ধরে রেখেছেন তো রেখেছেনই, ধ্যান জ্ঞান যেন খুইয়ে বসেছেন। কলিং বেলের শব্দে আসর ভঙ্গ হয়। না যেতে চাইলেও যেতে হয় সালেহা বেগমকে। পিছু পিছু আয়শাও যায়। কে এসেছে দেখতে হবে তো। দুজনের প্রস্থানেই মাহিবার মনোযোগ যায় আফিয়ার উপর। মেয়েটা নিবিষ্ট চিত্তে কিছু ভাবছে। তার ধ্যান ভাঙতে হাতের কাপটা শব্দ করে রাখে মাহিবা। কিন্তু না, সেই মেয়ে ভেবে চলেছে তো চলেছেই। আফি? বাহুতে হালকা ধাক্কা দেয় মাহিবা। পলক ঝাপটে মাহিবার দিকে তাকায় আফিয়া। কি ভাবছ? ইতস্তত করে আফিয়া। বলা ঠিক হবে কিনা ভাবতে থাকে। নিজ কৌতূহল মেটাতে বলেই ফেলে, ভাবি, আমি একটা জিনিস খেয়াল করেছি। আমাদের ক্লাসের কিছু মেয়ে একদম আপনার মতো করে বোরখা পরে, শুধু চোখ দুটো দেখা যায়। কিন্তু যেহেতু ক্লাসমেট, প্রতিদিন দেখা হয়, সেই সুবাদে আমি ওদের চিনতে পারি। বেশ কিছুদিন খেয়াল করেছি ওরা পার্কে, রেস্টুরেন্টে ঘোরে, আর সেটা একা না। আর যেসব জায়গায় আমি ঘুরতে গিয়েছি প্রায় সব জায়গাতেই এইরকম মেয়েদের দেখেছি ছেলেদের সাথে। হতেও তো পারে ছেলেগুলো তাদের নিজের লোক, হাজবেন্ড, ভাই বা এরকম কেউ। না ভাবি, কিছু কিছু হতে পারে, তবে মেজরিটি এরা না। আপনি খেয়াল করলে দেখবেন হাজবেন্ড ওয়াইফ ঘুরতে গেলে তাদের মাঝে বাহ্যিক একটা দূরত্ব থাকে। ভাই বোন ঘুরতে বের হলেও কোনো অশ্লীল অঙ্গভঙ্গি করে না, এটাই স্বাভাবিক। কিন্তু যাদের দেখেছি ওদের দেখলেই বোঝা যায় মেয়েগুলো থার্ড ক্লাস বয়ফ্রেন্ড নিয়ে ঘোরে। শেষ কথাগুলো বেশ আক্রোশের সাথে বলে আফিয়া। মাহিবা এই বিষয়গুলো জানত না। রাস্তায় বের হলে আশপাশ খুব খেয়াল করে না। এজন্য কত বকাই যে সে খেয়েছে সালেহা বেগমের কাছে তারই অত্যা নেই। তাও হতে পারে আফি। দীর্ঘশ্বাস ছেড়ে বলে মাহিবা। আমি তো এটাই বলতে চাচ্ছি, যারা ওরকম পোশাক পরে তাদের নিশ্চয়ই পর্দার জ্ঞান আছে। তারা কিভাবে এমন, কিভাবে কি? এটা আসলে পুরোপুরি ঠিক না। পর্দার পোশাক পরলেই যে তার পর্দা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকবে এমন না। হতে পারে ওদের উদ্দেশ্য নিজেকে ঢেকে রাখা, যাতে কেউ চিনতে না পারে। আবার হতে পারে ওরা জানে ঠিকই, কিন্তু অভ্যন্তরে কিছু ভুল আচরণ থেকে বের হতে পারছে না। আসলে কি জানো, ভালো জিনিসের নকল বেশি থাকে। চেহারা এক হলেও ভিতরে মিল থাকে না, পুরোই গোজা মিল। তুমি নিজেকে ওদের সাথে তুলনা করো না। তুলনা হবে নিজের সাথে, অতীতের তুমি আর বর্তমানের তুমি। আর আমাদের আইডলদের সাথে তুলনা নয়। বুঝতে পেরেছ? এই মাহিবা, ওরা এসেছে, আয় একটু কথা বলো। সালেহা বেগমের ডাকে উঠে আসে মাহিবা। আজ যে প্রতিবেশীদের আসার কথা ছিল সেটা তো সে ভুলেই গেছে। ওড়নাটা আরেকটু টেনে মাথা ঢেকে নেয় মাহিবা। হাসি মুখে ড্রয়িং রুমে গিয়ে সকলকে সালাম দেয়। 3 জোড়া দৃষ্টি একত্রে নিক্ষিপ্ত হয় তার দিকে।
পাশে সালেহা বেগম দাঁড়িয়ে, যেন নীরব ইশারা, আমি আছি তোর পাশে। দেখি দেখি, আমাদের পাশে এসে বসো তো। হাসি মুখের সম্বোধনের বিপরীতে কাছে যায় মাহিবা, বসে তিনজনের পাশে। একজন সেই শুরু থেকে তাকে পরখ করছে পুঙ্খানুপুঙ্খভাবে। মাথা থেকে পা পর্যন্ত যে কতবার দেখেছে সে বলতে পারবে। সেই মহিলা এবার বলে, ভাবি, বউ একটু বেশি খাটো না? আপনার ছেলে তো ভালোই লম্বা চওড়া। কথার ভাঁজিস কটাক্ষ স্পষ্ট। গর্জে ওঠে আফিয়া, টিয়া আপু তো আমার ভাবির থেকেও খাটো, তাই কি হয়েছে? বাঁকা চোখে তাকান মহিলা। তার মেয়েকে টানা হচ্ছে কথার মাঝে। বাহ! সালেহা বেগম চোখ রাঙান, ইশারায় চুপ করতে বলেন আয়েশাকে। তবে সেই ইশারা মেয়েটা দেখলে তো? এসব আর আমাদের হাতে বলেন, আল্লাহ যেমন দিবে আমাদের খুশি মনে তাই মেনে নিতে হবে। তাছাড়া লম্বা চওড়া দিয়ে আর কি যায় আসে? মন কেমন এটাই বড় কথা। মুখে হাসি টেনে জবাব দেন সালেহা বেগম। মাহিবার মন খারাপ করার কথা থাকলেও সে পরিবেশটা উপভোগ করছে। মনে হচ্ছে এটি একটি যুদ্ধক্ষেত্র। তার দিকে কেউ কথার তীর ছুড়তে চাইলে আয়েশা সেদিকে সরাসরি প্রতিরোধ করছে, আর সালেহা বেগম সেটা রুখে দিয়ে বোঝাচ্ছেন এটা প্রতিশান্তিপূর্ণ আলোচনা, কোনো হানাহানি কাম্য নয়। তা বড় মনের কি পরিচয় দিয়েছে শুনি? কি কি দিল বাপের বাড়ি থেকে? একজন এতক্ষণ চুপ ছিলেন, হয়তো অপেক্ষায় ছিলেন তার প্রশ্ন করার পালা কখন আসবে। আস্ত একটা মেয়ে দিয়ে দিল ভাবি, আর কি দেবে? মেয়ের ঘর সাজিয়ে দেবে না? উপহার বলেও তো একটা কথা আছে। না, তেমন কিছু আমরা নিইনি। নেননি নাকি দেয়নি? মুখ বাঁকিয়ে বলেন সেই মহিলা। মাহিবা একটু কষ্ট পায়। বাবা মায়ের সম্পর্কে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কটু কথা শুনতেও কেউ নারাজ। ঘর সাজানো আমাদের ঘরে কেন? আমরা সব সময় সাজিয়েই রাখি, দেখেন না? আয়েশার কথা বিপরীতে মহিলা বলেন, আরে এই সাজানো সে সাজানো না রে মেয়ে। আমার মেয়ের বিয়ে দেখেছিস না? তখন যে কত কিছু দিয়েছি দেখিসনি? ফ্রিজ, খাট, আলমারি সহ সব ফার্নিচার। তারপর জামাইকে একটি মোটর সাইকেল দিয়েছি। ওরা এত কিছু চায়নি, কিন্তু আমরাই দিয়েছি। এতে লাভই হয়েছে। মেয়ের খুব কদর করে, বড় গলায় কথা বলতেও ভয় পায়। জামাই তো ওর কথায় ওঠে আর বসে। কেন? ওরা কি ফকির? কিছুই ছিল না ওদের? একটি ফ্রিজও ছিল না? আহারে! আয়েশার কথায় হতভম্ব হয়ে যান সেই মহিলা। আয়েশার মন ভারী। মানুষের কত কষ্ট, ফ্রিজও নাকি নেই। সেই সব কষ্ট যেন ভর করেছে। সালেহা বেগম হাসি চেপে রাখার চেষ্টা করছেন। এখন হাসলে হবে না, উচিত মেয়েকে কষে একটা ধমক দেওয়া, কিন্তু বুঝতে পারছেন না মেয়েকে কি বলা উচিত। কথা তো মন্দ বলেনি। গলার স্বর ভারী করার চেষ্টা করেন। আয়েশাকে বলেন, বড়দের কথার মাঝে এত কথা বলো না, ঘরে যাও আয়েশা। মায়ের মুখের দিকে তাকিয়ে অবস্থার সুবিধা লাগে না আয়েশার কাছে। চুপচাপ সরে যায় সে। যেতে যেতে ভাবতে থাকে কিছু উল্টাপাল্টা বলেছে নাকি। শাশুড়ির প্রচ্ছন্ন ইশারায় নাস্তা আনতে যায় মাহিবা। সে সময় মাহিবা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সালেহা বেগমের কাছে। তৃপ্তিময় হাসি দিয়ে তিনি বলেন, জীবনে কোনো ভালো কাজ করেছে আমার আহমাদ, এজন্যই এমন মেয়ে আল্লাহ দিয়েছে। আমার সংসার নিয়ে আর কোনো চিন্তা নেই, আলহামদুলিল্লাহ। তেমন হলেই ভালো। মাহিবা নাস্তা পানি নিয়ে আসতেই প্রথম মহিলা কথা বলেন, যিনি মাহিবাকে ডেকে কাছে বসিয়েছিলেন। শাড়ি পরতে পারো না মা? নতুন বউ মানুষ, শাড়ি পরলে কি সুন্দর লাগে। কথার ভাঁজে স্নেহ খুঁজে পায় মাহিবা। বিপরীতে শ্রদ্ধা চলে আসে অবচেতন মনেই। পরি আন্টি, কিন্তু সবসময় পরে থাকতে পারি না, এখনো ভালোভাবে সামলাতে পারি না। এত বড় সংসার যে সামলাতে পারবে, সে শাড়িও সামলাতে পারবে। মাহিবার থুতনিতে হাত রেখে বলেন মহিলা। হাসে মাহিবা, ইনশাল্লাহ চেষ্টা করব আন্টি। কথাবার্তা চলতে চলতেই মাগরিবের আজান দেয়। সকলেই বিদায় নেন নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আহমাদ ফেরে। নিত্যদিনের রুটিন অনুযায়ী সকল কাজ করতে থাকে। ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় মাহিবা এদিক ওদিক খুঁজে চলেছে, অস্থির হয়ে আছে। কি খুঁজছেন? আমার ফোনটা কোথায় যে রাখলাম। কল দিলেই তো হয়। তাই তো, আপনার ফোন থেকে একটু দিন না। বিব্রত হাসে মাহিবা।
এমন অস্থির হলে কি মাথায় বুদ্ধি আসে? ফোন দেয় আহমদ। মিনিট না পেরোতেই আয়শা আসে দৌড়ে দৌড়ে। ভাবিমণি, আশ্চর্য ফোন দিয়েছে। তড়িৎ দরজার দিকে তাকায় মাহিবা। আয়শা মাহিবার পাশে, হাতে ফোন। আশ্চর্য কে ভাবিমণি? চোখ মুখ খিচে ধরে মাহিবা। গেল, সব মান সম্মান এবার গেল। প্রিয় ভাই ও বোনেরা, গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চোখ রাখুন নূরের আয়না চ্যানেলে। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। ও হ্যাঁ, কে কোন জেলা থেকে গল্পটি উপভোগ করছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে লিখে যাবেন। আল্লাহ হাফেজ।